বেজোস, অ্যামাজনের যে ফাউন্ডার জেফ বেজোস, উনি বলছিল যে স্ট্রেস কামস ফ্রম ডুইং নাথিং। তো এটা আমার কাছে অনেক মনে ছিল না ঠিক। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি বলছিলাম যে তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিও বানাবো, তোমরা অ্যাডমিশন লাইফে কীভাবে ভালো করতে পারো বা সাধারণত কী ধরনের ভুল করে প্রত্যেকটা স্টুডেন্ট এবং এর সমাধান কী এবং করণীয় কী কী। তো আমি দেখছি, এমনি নিজে এক্সপেরিয়েন্স করছি, প্লাস অনেকে দেখছি যে এরকম এরকম ভুল করে। তো তার ভিত্তিতে আমি 5টা পয়েন্ট বানাইছি যেগুলো তোমাদেরকে বলবো, আশা করি অনেক তোমাদের হেল্পফুল হবে। প্রথম পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে, আমরা অ্যাডমিশন যারা দিছি তারা হয়তো একটা জিনিস দেখছি যে এখানে প্রতিযোগিতা অনেক বেশি, কারণ প্রচুর পরিমাণ পোলাপান অ্যাপ্লাই করে, প্রত্যেকটা সেক্টরে অনেক পোলাপান অ্যাপ্লাই করে। তো এখানে প্রতিযোগিতার পরিমাণ অনেক বেশি। তো এখানে সমাধান কি? তুমি যদি প্রতিযোগিতা কমাতে চাও, তোমাকে প্রথমেই নির্ধারণ করতে হবে যে তুমি কোন দিকে যাবা, মানে কোন দিকে প্রিপারেশন নিবা। তুমি যদি সায়েন্সে হও তাহলে তোমার তো, যেমন আমি সায়েন্সে ছিলাম, তো আমি 3টার দিকে ইচ্ছা করলে যেতে পারতাম। এক হচ্ছে ইঞ্জিনিয়ারের দিকে, 2 হচ্ছে মেডিকেলের দিকে, 3 হচ্ছে ইউনিভার্সিটি। তো অনেক ক্ষেত্রে তুমি অন্যান্য ডিপার্টমেন্টেও যদি খেয়াল করো, আর্টসের ক্ষেত্রে তাদের তো বাংলা ইংলিশ জিকে থাকে, তারপরে কমার্সের ক্ষেত্রে অন্যরকম। তো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি মানে কিসের প্রিপারেশন নিব, গেল এটা। দ্বিতীয় হচ্ছে মানে এই প্রতিযোগিতার মধ্যে, মানে উচ্চ প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে অনেক বেশি প্রতিযোগী হয়। আমরা অনেক সময় কি হয়, ঘাবড়ে যাই যে কোশ্চেন আসলে কি আমাদের পক্ষে সলভ করা সহজ হবে কিনা, আমরা কি পারবো কিনা। অনেক প্রতিযোগিতা, হয়তো টিকবো না, 1% মানুষ টিকবে কিনা। প্রতিটা গ্রুপে বা প্রতিটা শাখায় বা ডিপার্টমেন্টে অনেক প্রতিযোগিতা, প্রায় লাখখানিক মতো। তো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি যদি ভালো প্রিপারেশন নাও তাহলেই তুমি টিকতে পারবা। তো তোমাকে ঠিকঠাক মতো মক টেস্ট দিতে হবে, মানে প্রচুর পরিমাণ টেস্ট দিতে হবে যত সম্ভব। কি করা যায়, সবচেয়ে ভালো যদি আমি মনে করি, মানে আমার সবচেয়ে ভালো মনে হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া, নিজে পরীক্ষা দেওয়া, সময় ধরে পরীক্ষা দেওয়া, ভালো করে পরীক্ষা দেওয়া যে এরকম হচ্ছে, তো এরকম পরীক্ষা দিতে হবে। তুমি তো তাহলে একটা বেসিক ধারণা পেয়ে যাবে যে কনসেপ্ট কীভাবে আসে বা কোন কনসেপ্ট থেকে আসে বা কীরকম কোশ্চেন টাইপ হয়, এগুলো তোমার একটা বেসিক ধারণা হয়ে যাবে। তো পয়েন্ট 1 নাম্বার গেল, মোটামুটি তুমি বুঝতে পারলা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যে দ্বিতীয় পয়েন্টের খেলা মানে দেখি, সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারেন্সি বা কনসেপ্ট। অনেকে কি আছে, এইচএসসিতে অনেক ভালো করে, ধরো কেউ A+ পাচ্ছে এইচএসসিতে, তো অ্যাডমিশনে যায় পাসও করতে পারতেছে না, তাই না? অনেকে আছে, তুমি যদি খেয়াল করো তুমি দেখবা, কারণ আমি দেখছি। তো আমার ক্ষেত্রে কী হয়েছিল, প্রিপারেশন আমি হয়তো এইচএসসিতে অনেকটা ল্যাক ছিল, তারপরও আমি যেমনি হোক মোটামুটি আর কি রেজাল্ট করছিলাম কোথাও পড়ার জন্য। আমি ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, মোটামুটি আর কি হয়েছিল। তো অন্যদের ক্ষেত্রে যদি বলি, মানে প্রবলেমটা ছিল যে মানুষ প্রচুর পরিমাণে, এইচএসসিতে তো কোশ্চেন প্যাটার্ন আলাদা থাকে, সব ধরনের সব কিছু আলাদা, তো এখানে পড়ার সিস্টেম আলাদা, অ্যাডমিশনে পড়ার সিস্টেম আলাদা। তো পড়ছে মোটামুটি এইচএসসি ধরো A+ পাইছে, কিন্তু ওর কনসেপ্ট ক্লিয়ার থাকে না, প্রত্যেকটা ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার থাকে না। ধরো তুমি যদি সায়েন্স হও আমার মতো, তুমি ধরো ভেক্টর পড়তেছো, তো ভেক্টরে মোটামুটি সব কিছু জানো, ঠিক আছে, তো
এখন দেখা গেল যে তুমি ডাইভারজেন্স কি হয়তো পড়ছিলা, তো ভালো করে তুমি জানো না, বা তুমি যদি আর্টসে ক্ষেত্রে দেখো ইংলিশ, তুমি ভয়েস ধরো আসছে, তো ভয়েস কীভাবে মানে কীভাবে আসে সে প্যাটার্নটা তুমি জানো না, কারণ অ্যাডমিশনের বিষয়টা আলাদা আর একাডেমিকের বিষয় আলাদা। তো তুমি প্যাটার্নটা তুমি জানতে পারবে, তোমাকে কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার করতে হবে একদম টোটালি, মানে যে যে এই বিষয়টা আমি ইংলিশে আর্টিকেল এখান থেকে যাই আসুক আমি পেরে যাব, কোনো ব্যাপার না, কোনো মানে যাই আসুক এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বা সায়েন্সের কোনো একটা অধ্যায় যাই আসুক এখান থেকে আমি পারবো, এরকম কনফিডেন্স নিয়ে যদি তুমি ঠিকঠাক পড়তে পারো কনসেপ্ট ক্লিয়ার করে, তাহলে তুমি সম্ভব। তারপরে তৃতীয় যে বিষয়টা, মানে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে রাইট স্ট্র্যাটেজি, মানে এমন একটা পড়ার পদ্ধতি ব্যবহার করতে হবে। সবাই তো পড়বে, অ্যাডমিশন যেহেতু দিচ্ছে সবাই পড়বে, তুমি যদি দেখো চারপাশে প্রত্যেকটা পোলাপান এমন পড়া পড়বে, সাইকোর মতো পড়বে, কিন্তু চান্স সবাই পাবে না। কারণ কি? কারণ হচ্ছে তারা স্মার্ট ওয়ে ইউজ করে নাই, তারা স্মার্টলি পড়ে নাই। কারণ এখানে আমি যে কথা বললাম অনেক বেশি প্রতিযোগী, তো তুমি যদি স্মার্টলি না পড়ো তাহলে তোমাদের হবে না। তো এই স্মার্ট ওয়েগুলো নিয়ে আমি নেক্সট টাইম যদি ভিডিও বানাই তাহলে স্মার্ট কী কী ওয়ে আছে তো তোমাদেরকে আমি শেয়ার করবো। তো কয়েকটা এখন বলে দিই, সেটা হচ্ছে প্রথমত তুমি যদি তোমার পড়াটাকে ধরো তুমি 7-8 ঘন্টা, ধরলাম 10 ঘন্টা পড়বা বা 8 ঘন্টা পড়বা, সাপোজ 10 ঘন্টা যদি তুমি পড়ো, 6 ঘন্টা মতো তুমি মানে 60% সময় তুমি কি করবা, জাস্ট রিভিশন দেবা, আর 40% সময় নিউ জিনিস পড়বা। তো এইভাবে পড়তে হবে। তারপরে সময় একটু মানে একটু সময় নিয়ে নিয়ে পড়া, যাকে বলে প্রোমোডোমো টেকনিক। তুমি 25 মিনিট পড়লা বা 1 ঘন্টা টানা পড়লা, তো 10 মিনিট ব্রেক নাও, কী করো একটু পানি খাও, বাহিরে যাও, একটু ঘোরো টোরো, তো কী হয় ব্রেন আবার এগেইন চার্জ হয়ে যায় এবং ভালো কাজ করে। ফোকাস যদি নষ্ট হয়ে যায় বা মনে হয় যে না একটু বোর হয়ে গেছি, তো একটু ওঠো, পানি খাও, কিন্তু কোনো সময় ফোনের মধ্যে যাওয়া যাবে না। এটা মনে হতে পারে যে না একটু ফোন দেখি, ফোন দেখার খুবই আগ্রহ জাগবে, তো তোমাকে এটা করা যাবে না। আরেকটা টেকনিক যদি আমি বলি, সবচেয়ে ইফেক্টিভ যদি কোনো টেকনিক বলি, সেটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। কীভাবে অ্যাক্টিভ লার্নিং? অনেকে আছে যে অ্যাক্টিভ লার্নিংকে সেটাই জানে না। তো আমি যদি 1 লাইনে বলি, তুমি কি করবা, একটা বই খুলে তো একটা পেজ পড়লা, যে এরকম ধরো গ্রামারে তুমি প্রিপোজিশন বা সিনোনিম পড়তেছো, এরকম করতেছো, পড়ার পরে তুমি চোখ বন্ধ করবা, তারপরে মানে বইটা বন্ধ করে চোখ বন্ধ করে ভাববা যে কী কী পড়ছে, এর উপরে আছে, যে এরপরে এর আছে, এরকম করে পড়বা। দেখবা তোমার মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ লার্নিং। তো পরবর্তীতে তোমার এটা অনেক ভালো মনে থাকবে। আমার কাছে মনে হয়, আমার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ এটাই মনে হয়। অ্যান্ড 4 নাম্বার যদি বলি, সেটা হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ। মানসিক চাপ এটা আমার ক্ষেত্রে খুবই বেশি হয়েছিল, কারণ আমি তো বাইরে থেকে অভ্যস্ত না। ওই জন্য আমি ওই যে বলছিলাম, এর গত ভিডিওতে বলছিলাম যে আমি ঢাকাতে যাওয়ার কারণে আমার সারাউন্ডিংটা অনেক আমার উপর অনেক প্রেশার গেছিলো, সব কিছু ম্যানেজ করা লাগছিলো আমাকে। ওই জন্য এই মানসিক প্রেশারটা নিতে যায় বা টেনশন করতে যায় অনেক সময় আর কি। আরও ক্ষেত্রে হয়েছিল, সেটা হচ্ছে বই সিলেকশনের ক্ষেত্রে। সিলেবাস কীভাবে কেমনে কী করবো, এটা নিয়ে অনেক তোমাদের ভুল ধারণা থাকতে পারে। তো এখানে সিলেবাস তুমি যে কোনো এক সেট বই কিনবা, মানে যেগুলো দরকার আর কি। যদি তুমি সায়েন্সে হও তো তোমার এক সেট বই লাইব্রেরিতে গেলে বুঝতে পারবে কী কী বই লাগবে, বুক লিস্ট কী কী আছে। বা যে কোনো কোচিংয়ে পড়তে হলে পরে তুমি যদি উদ্ভাসে পড়তে হও আমার মতো, তো ওরাই যে বইগুলো দেবা বা যে গাইডলাইন বা যেগুলো দিবে, তুমি যদি তাদের এই টেস্টগুলো এবং পরীক্ষাগুলো ঠিকঠাক দিয়ে দিতে পারো, আশা করি ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্য। এরকম মনে হবে যে তুমি মক টেস্টে দেখো যে ভালো করতেছি, আমি সবার থেকে ভালো করতেছি, ওইখানে যদি ভালো করো তুমি এক্সামে 100% ভালো করো। ওইখানে যদি তুমি খারাপ করো
এক্সাম তোমার মানে মেইন এক্সামে তুমি খুব একটা ভালো করতে পারবে না। যেটা বলতেছিলাম, টাইম মানসিক চাপের কথা বলতেছিলাম। তো আমার মনে হয় যে বাসায় থেকে অথবা নিজ এলাকার মধ্যে থেকে প্রিপারেশন নেওয়া অনেক বেটার। এটা মানসিক চাপ অনেকটা হালকা থাকে। এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য তুমি কি করতে পারো, তুমি যদি মুসলমান হও তাহলে নামাজ পড়তে পারো, অন্যান্য ধর্মের হলে পরে তুমি যে কোনো ধর্মের হও তো সেই ধর্মটা পালন করতে পারো। এটা অনেক হেল্প করবে, আমার ক্ষেত্রে অনেক হেল্প করছিল। আসতে যখন আমি তো পড়ছিলাম অল্প অল্প, কয়েক জায়গায় হয়তো আমার পজিশন আসছিল মোটামুটি, কিন্তু চান্স হয়নি। তো তুমি এগুলো করতে পারো। আর প্ল্যানিং করে অনেক ক্ষেত্রে কী হয়, মানসিক চাপ সবচেয়ে বেশি কাজ করে। বেজোস, অ্যামাজনের যে ফাউন্ডার জেফ বেজোস, উনি বলছিল যে স্ট্রেস কামস ফ্রম ডুইং নাথিং। তো এটা আমার কাছে অনেক মনে ছিল না ঠিক আছে। তো মূলত আমরা যদি না করি, কোনো কাজ না করি বা কোনো অ্যাকশন না নিই, তখনই স্ট্রেস আসে। মানে আমরা ডিপ্রেসড হই। তো একটা ছোট্ট একটা যেহেতু পরিকল্পনা করবো যে এই দিনে প্রথম আমি 7 দিন এটা কমপ্লিট করবো, দ্বিতীয় 7 দিন এটা, তারপর তৃতীয় 7 দিন এটা, এরকম যদি তুমি করতে পারো তাহলে দেখবে যে অনেক ভালো। মানে একটা সময় যে তোমার একটা রোড ম্যাপ হয়ে গেছে যে আমি এটা ফলো করলে পারে হয়তো আমি চান্স পেয়ে যাবো এমন। তো এটা অনেক আমার ক্ষেত্রে মোটামুটি কাজ করছে। আমি লাস্টের দিকে এটা করছিলাম, তোমার ক্ষেত্রেও কাজ করবে, যে কোনো কারোর ক্ষেত্রে কাজ করবে। এটা অনেক ভালো, কারণ তুমি স্ট্রেস মুক্ত থাকলে পরে অনেক ভালো। শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে ডিসিপ্লিন দৃঢ় থাকতে হবে তোমার গোলের প্রতি। তোমার আগ্রহ থাকবে, মানে মনের ভিতর থেকে যে আগ্রহ থাকা লাগবে যে না আমি মেবি চান্স পাবো। পজিটিভ থাকতে হবে যে না ভাই আমি যদি চান্স না পাই তাহলে কেউ চান্স পাবে না। এইরকম মন মানসিকতা নিয়ে যদি তুমি পড়তে পারো দেখবা ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে। তো আর যদি আগ্রহ না থাকে তাহলে আর কিন্তু তুমি যদি তোমার মধ্যে সেই স্বপ্নর প্রতি আকাঙ্ক্ষা আগ্রহ না থাকে তাহলে কিন্তু হবে না। তো আমি প্রায় একটা গল্পের মাধ্যমে যদি কেউ এ বিষয়টা বুঝতে চাই, ছোটোকাল আমি এই গল্পটা শুনছিলাম, মেবি ওয়াজ মাহফিলে টাহফিলে যায় এরকম এই গল্পটা শুনছিলাম, আদম ইবলিসের গল্প। তো আদম আর ইবলিসকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ প্রশ্ন করছে ওদের দুজনকে। তো আদম আলাইহিস সালাম সে প্রশ্নের উত্তরটা দিতে পারছে এবং ইবলিস যে শয়তান ছিল ও প্রশ্নের উত্তরটা দিতে পারে নাই। তখন আল্লাহ বলতেছে আচ্ছা আদম প্রশ্নের উত্তর দিতে পারলো আর তুমি প্রশ্নের উত্তর দিতে পারলা না কেন? তখন ইবলিস বলতেছে যে আল্লাহ তুমি তো ওরা শেখাইছো কিন্তু আমাকে শেখাও না, ওই জন্যই আমি পারি নাই। তখন আল্লাহ বলতেছে যে হ্যাঁ তুমি ঠিক বলছো যে আমি ওরে শেখাইছি, এটা ঠিক আছে, কিন্তু ও শিখতে চাইছে বা ও প্রশ্ন করছে আমার কাছে, ওর আগ্রহ ছিল, ডিজায়ার ছিল জানার জন্য, ওই জন্য আর কি পারছে। এখন তোমার মধ্যে কোনো ডিজায়ার নাই, তুমি শিখতে চাও না, ওই জন্য কীভাবে তোমাদেরকে শেখাবো? তোমার মধ্যে যদি আগ্রহ থাকতো, স্বপ্ন থাকতো তাহলে অবশ্যই তুমি পারতে। তো তোমার মধ্যে স্বপ্ন থাকতে হবে, দৃঢ় হতে হবে, স্বপ্ন ছাড়া তুমি পারবে না। তো আমি পুরো ভিডিওটা যদি একটা সামারি করে দিই, প্রথমে হচ্ছে তোমাকে অনেক বেশি প্রতিযোগিতা, ওই জন্য কোন দিকে যাবা, মানে কোন সেক্টরে যাবা সেই সেক্টর সিলেক্ট করা, প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়া, মক টেস্ট দেওয়া। দ্বিতীয় হচ্ছে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে পড়া, বারবার শুধু একই জিনিস না পড়ে কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার করে পড়া, প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বিষয় শুরু থেকে। কারণ মোটামুটি যে সময় থাকে তো তুমি যদি ঠিকঠাক পড়তে যাও সময় পাবে না। তো প্রোকাস্টিনেশনের কোনো প্রশ্নই আসে না। এবং তৃতীয় হচ্ছে রাইট স্ট্র্যাটেজি। আমি কয়েকটা স্ট্র্যাটেজি শেয়ার করেছি, তার মধ্যে ইফেক্টিভ হচ্ছে অ্যাক্টিভ লার্নিং, তারপরে একটু প্রোমোডোমো টেকনিক, স্পেস রেখে যাকে বলে পড়াশোনা করা। তো চতুর্থ হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ, তুমি নামাজ পড়তে পারো বা যে কোনো ধর্মে আছো সেটা করতে পারো। পঞ্চম হচ্ছে ডিসিপ্লিন থাকা, কনসিস্টেন্সি বজায় রাখা, নিয়মিত নিজের প্রতিও কনফিডেন্স রাখা, পজিটিভ থাকা। তুমি এগুলো যদি ঠিকঠাক করতে পারো ইনশাল্লাহ তোমার চান্স কনফার্ম হবে। এটাই করবা।